নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। আর শুরুতেই বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি বলছেন দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিট। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন। ঠিক 21শে জুলাইয়ের আগে হা হুতাশ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার আরো বক্তব্য, তিনি বলছেন অনুব্রত ঋতব্রতদের ক্রিমিনাল। তার অভিষেককেই ঘুরিয়ে দায়ী করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। অভিযুক্ত অনুব্রত মণ্ডলের গরু পাথর চুরি করতে বলেনি, মাথায় হাত আছে অভিষেকের। বাঁচিয়ে দেবেন ভেবে দিনের পর দিন অপরাধ করে গেছেন অনুব্রতর মতো লোকেরা। অভিষেকের আশকারাতেই পার পেয়েছেন ঋতব্রতরা। বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যে ক্যামাক স্ট্রিটে সুমিত রায়ের সঙ্গে যারা কথা বলতো, বেশি কথাবার্তা বলেছে, অর্গানাইজেশন চলার জন্য যে সমস্ত বেশি কথাবার্তা বলেছে, তাদেরকেও এখন ডেকে ডেকে পুলিশরা যে এই তোমার সঙ্গে ওই শালবনী কেসের সঙ্গে যুক্ত আছো, তুমি বেশি যদি বাড়াবাড়ি করো ঢুকিয়ে দেবো। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিটটা। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে, বলছে 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে। এবং সেদিনকে মমতা দিয়ে আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেত হতো। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছ। তোমাদের মধ্যে কেউ কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আজকে তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। অভিষেক তো আর যাই হোক অনুব্রত মণ্ডলকে তো গরু চুরি পাথর চুরি করতে বলেনি। অভিষেক তো আর যাই হোক ঋতুব্রত ব্যানার্জিকে রেপ করতে বলেনি। এই যে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, ক্রিমিনালগুলো আছে ঢুকেছে আজকে, তাদের তো অভিষেক বলেনি, তারা নিজেরা করেছে। কারণ জানে তাদের মাথার উপর অভিষেক ব্যানার্জি আছে, বাঁচিয়ে দেবে সব জায়গা থেকে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এবার ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর দোষ ঢালছেন এবং তিনি বলছেন যে দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিট। ঠিক 21শে জুলাইয়ের আগে এই ধরনের মন্তব্য করছেন এবং বলছেন অনুব্রত ঋতব্রতদের ক্রিমিনাল, এটা বলছেন এবং অভিষেককে ঘুরিয়ে দায়ী করছেন তিনি। এখন তৃণমূল কংগ্রেসের কাছাকাছি খবর চলছে, জনগণের দিকে দিকে ছুটছে, আর ওরা নিজেদের দিকে, নিজেদের নেতাদের দিকে কাদা ছুটছে। আর এটা সুযোগ পেয়েছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর অনেকেরই রাগ ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ ব্যানার্জি সাহেবের রাগ আরো বেশি ছিল। উনি তো মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, তো স্বাভাবিকভাবে ভাইপোপন্থী ছিলেন না। এবং সেই সময় যখন লোকসভা ভোটের নির্বাচনে লড়েন, সে সময় অভিষেককে প্রচারের জন্য ডাকেননি। এখন সেই শোধগুলো তুলছেন আর কি, গায়ের জ্বালা মেটাচ্ছেন। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনুব্রত মণ্ডলকে তো গরু অনুব্রত মণ্ডলের কথার যখন প্রসঙ্গ উঠছে তখন একটুখানি তার প্রসঙ্গে আসে, কারণ সে কি ইতিমধ্যে গ্রেপ্তারি কোথাও একটা ভয় পাচ্ছে, কারণ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। 2021 সালে ভোট পরবর্তী হুমকি মামলা হাইকোর্টে আগাম জামিনের আর্জি। নিম্ন আদালতে ধাক্কা খাওয়ার পর হাইকোর্টে আর্জি অনুব্রতর। ঠিক কোন মামলা, কি পরিপ্রেক্ষিত এবং হাইকোর্টে এই আবেদনে কি বলা হয়েছে জানাবেন প্রতিনিধি কৌস্তব সঙ্গে রয়েছেন। কৌস্তব, দেখো 2021 সালে ভোট পরবর্তী পরিস্থিতিতে এক মালিককে হুমকি দিয়ে তার বিরুদ্ধে 30 লক্ষ টাকার ইট চুরির অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এবং তারপরে কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেখানকার যে নিম্ন আদালত, সেই নিম্ন আদালতে কিন্তু মামলা হয়েছিল। কিন্তু এরপরে কিন্তু অনুব্রত মণ্ডল এবারে হাইকোর্টের দ্বারস্থ হলো এবং তীর্থঙ্কর ঘোষের এজলাসে কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এবার মামলা হবে এই অনুব্রত মণ্ডলের যে ঘটনাটা উঠেছে। এবং সেই জন্য কিন্তু সিউড়ি আদালতে যে মামলা উঠেছিল, এবার অনুব্রত মণ্ডল কিন্তু আগাম জামিনের যে আবেদন, সেই আগাম জামিনের আবেদনটা খারিজ হওয়ার পরে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। একদম আপাতত অনেক ধন্যবাদ কৌস্তব। 2021 সালে বিধানসভা ভোটের পর ইটভাটা মালিককে হুমকি দিয়ে 30 লক্ষ টাকা ইট চুরির অভিযোগ উঠেছিল। সেই মামলায় সেই অভিযোগই তার বিরুদ্ধে রয়েছে এবং সেই মামলাতেই তিনি সিউড়ি আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন, কিন্তু সেখানে খারিজ হয়ে যায়। এবার তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কারণ সেখানে আগাম জামিনের আর্জি জানাচ্ছেন। এখনো মামলা শোনা হবে, তবে অনুমতি দেওয়া হয়েছে তাকে মামলা করার।
এদিকে এবার তৃণমূল আমলে হওয়া যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে এবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই কমিটিতে কারা কারা রয়েছে। এই তদন্ত কমিটির মাথায় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। দুর্নীতির তদন্ত করবেন একজন আইপিএস অফিসার, প্রশাসনিক দিক দেখবেন একজন আইএএস অথবা ডব্লিউবিসিএস অফিসার। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের গঠিত তদন্ত কমিটির মাথায় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শ্রাবন্তী, এই কমিটিতে আর কারা কারা রয়েছে, এই কমিটি কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাবে, কি জানা যাচ্ছে এখনো অবধি? দেখো, নতুন রাজ্য সরকার এসেই এই কমিটির কথা ঘোষণা করেছিল এবং সেখানে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি মূলত 2011 থেকে 2026-এর মধ্যে যে ধরনের দুর্নীতি সংক্রান্ত দুর্নীতি, জিটিএতে দুর্নীতি, এই বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতিগুলি রয়েছে সেই দুর্নীতির তদন্ত করবে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, যিনি একসময় জিটিএ মামলাও শুনেছিলেন। তিনি এই কমিশনের মূল দায়িত্বে থাকছেন। আজকের গেজেট নোটিফিকেশন প্রকাশিত হলো এবং দ্রুততার সাথে এই কমিশন কাজ করবে। একই সঙ্গে তাকে সাহায্য করতে একজন আইএএস থাকছেন, ডব্লিউবিসিএস অফিসাররা থাকছেন। এই কমিটির নেতৃত্বে যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী সময় কিভাবে কমিটি কাজ করবে এবং কারা কারা এর মধ্যে নিযুক্ত হবেন। তবে নিঃসন্দেহে এই ধরনের কমিশন এই প্রথম হবে রাজ্য সরকার এই রাজ্যে, এবং সেই রাজ্য এই মোটামুটি 2011 থেকে 2026-এ যাবতীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি সে নিয়ে ইন ডিটেল তদন্ত করবে বলে জানা যাচ্ছে। ধনিষ্ঠা, ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে যে খবরে নজর আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার গঠিত তদন্ত কমিটির মাথায় এবার অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। দুর্নীতির তদন্ত করবেন একজন আইপিএস অফিসার, প্রশাসনিক দিক দেখবেন একজন আইএএস অথবা ডব্লিউবিসিএস অফিসার, টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে থাকবেন রেভিনিউ সার্ভিসের একজন অফিসারও। বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে এবার রাজ্য সরকার গঠিত তদন্ত কমিটির মাথায় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, যে এতদিন অব্দি দুর্নীতিগুলো হয়েছে সেই সমস্ত দুর্নীতির তদন্ত হবে। আমরা যে কোনো দুর্নীতি, সেটা গত 15 বছর বা তার আগে 34 বছর, যেগুলো মানুষকে নিঃশেষিত করেছে, মানুষের মেধা চুরি করেছে, চাকরি নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, সেটা চিরকুটেই হোক কিংবা ওয়েবার শিট কে হারিয়ে দিয়েই হোক না কেন, সেগুলো সব তদন্ত হওয়া উচিত। যারা কিনা ফুল টাইমারের বাড়ির লোক বা ফুল টাইমার হিসেবে সরকারি পয়সায় চাকরি পেয়েছেন, মনে রাখবেন যে সেই চাকরিগুলো কোনো কমরেডের কারখানা কিংবা বাড়িতে কোনো কাজ ছিল না বা তার ব্যবসার কোনো অঙ্গ ছিল না। সরকারি টাকাতে, অর্থাৎ আমার আপনার ট্যাক্সের পয়সাতেই সেই কমরেড বা কমরেডের কাছের জনগুলো তারা চাকরি পেতেন এবং তারা এখনো চাকরি করে যাচ্ছেন। কোনো সুজন সুশীল সমাজের প্রতিনিধি শুধু নয়, তার সঙ্গে ওই ধরনের যারা যারা ছিলেন, কেউ লাইব্রেরিয়ান হয়েছেন বিশ্ববিদ্যালয়ে, কেউ পার্শ্ব শিক্ষকের কাজ পেয়েছেন, এমনকি অধ্যাপক হয়েছেন, আরো কি হয়েছেন সেসব খোঁজ করলেই পাওয়া যাবে। সে তো গেল চিরকুট। তারপরে এলো হচ্ছে টাকা দিয়ে কেনা বেচা, সৎরঞ্জন অসৎরঞ্জন, এই দুপক্ষরই যত রকম তদন্ত সব করা হতে পারে, সবই হওয়া উচিত। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। একুশে জুলাইয়ে প্রস্তুতি বৈঠক ঋতব্রত শিবিরে। বৈঠকে ছিলেন কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলর। 21 প্রস্তুতি নিয়ে জাভেদ খানের রিসর্টে হলো এই বৈঠক। বৈঠকে ছিলেন ফেরহাদ হাকিম, জাভেদ খান, দেবাশিস কুমাররা। কলকাতা পুলিশের অনুমতি পেয়ে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই পালন করছে ঋতব্রত শিবির। আমরা কথা বলেছিলাম সন্দীপন শাহর সঙ্গে, একবার শুনবো তার বক্তব্য। বেশিরভাগ বিধায়কই তো এই দিকে, 2/3 বেশি বিধায়ক এই দিকে, কাউন্সিলর এই দিকে, এমপিরা চলে গেল এনসিপিআইতে। তো আমরা যে তৃণমূল কংগ্রেস দল, আমরাই এটা প্রথম থেকে যে বলছি, প্রথমে যখন বলেছিলাম অনেকে ভেবেছিল কিভাবে এই ক্লেমটা করছে। আজকে তো আপনারা সংখ্যাতে দেখতে পাচ্ছেন যে সংখ্যায় গিয়ে দাঁড়াচ্ছে, সংগঠন বলুন, বিধায়ক বলুন, কাউন্সিলর বলুন, সেই সংখ্যা তথ্যই তো বলে দিচ্ছে যে আসল তৃণমূল আমরাই। ভিড় হবে, কারণ 21শে জুলাই তো তৃণমূল কংগ্রেসের আবেগ।
প্রচুর কর্মীরা আসবে, তারা যোগাযোগ করছে এবং সেই দিন দেখতে পারবেন কীরকম ভিড় সেখানে হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া না না, আমি ওই প্রসঙ্গে যাব না। 21শে জুলাই হচ্ছে শহীদ দিবস, শহীদ তর্পণে 21শে জুলাই করা হওয়া উচিত ছিল, কিন্তু বিগত সময় আমরা দেখেছি সেখানে সেলিব্রিটিদের সামনে বসিয়ে রেখে 21শে জুলাই হতো। আমরা প্রকৃত 21শে জুলাই করব, শহীদ তর্পণ করব, শহীদ দিবস যেভাবে পালন করা উচিত, দীর্ঘদিনের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা কর্মী তাদেরকে নিয়ে আমরা করব। 21শে জুলাই শহীদ স্মরণে গান্ধী মূর্তির পাদদেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে স্মরণসভা হবে তাকে কেন্দ্র করে কলকাতার যারা পৌর প্রতিনিধি, প্রাক্তন পৌর প্রতিনিধি, তাদের এখানে একটি সভায় যোগদান করার জন্য আবেদন জানানো হয়েছিল। একদম এক বাক্যে সবাই মিলে বলেছেন যে এই সভাকে আমাদের সফল করতে হবে, শহীদ তর্পণ, যথার্থ অর্থে শহীদ তর্পণ সেই দিকে নজরে রেখে আমরা এই সভা করব এবং আমাদের সেদিন মানুষ দেখবেন যে গান্ধী মূর্তির পাদদেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিভাবে শহীদ তর্পণ করে। বাঘছাল পরালে বেড়াল কখনো বাঘ হবে না। বাংলার বাঘিনী মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বেড়ালের গায়ে কিছুদিনের জন্য সরকারি স্পন্সর সরকার কিনে বাঘছাল পরিয়ে দিতে পারে, কিন্তু সেই বেড়ালের মুখ থেকে কোনোদিন হালুম বেরোবে না, বেড়ালের মুখ থেকে মেয়াও বেরোবে। তো সুতরাং যাদের ঠেলে ঠুলে বিরোধী দল সাজিয়ে সরকার পক্ষ ভাবছেন যে আমরা সরকারও চালাবো আবার আমাদের স্বীকৃত বিরোধী দলটাকেও চালাবো, সুতোর টানে ওটা ওই দু একদিন প্রচার এসব তৈরি করে দেয়া, কৃত্রিমভাবে মদত দিয়ে তাদেরকে একটা সভা করাবার জায়গা করে দেয়া, পুলিশ দিয়ে এলাকা এলাকায় বলে সবাই লোক পাঠানো, সেটাও তো বিজেপি স্পন্সর্ড কাজকর্ম হচ্ছে। তো সুতরাং ওগুলো নিয়ে আমরা ভাবছি না। কোথায় 21শে জুলাই পালন করবে কালীঘাট তৃণমূল? দেখুন, সভার জন্য পুলিশ ব্রিগেড দিতে চাইলেও তাতে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ডোরিনা ক্রসিং এ এই সভা করতে চান, এমনটাই আবেদন জানিয়েছেন, এমনটা এখনো অবধি জানা যাচ্ছে। আবেদনের কি সাড়া পাওয়া গেছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ব্রিগেড আমরা করেছি বহুবার, একবার দুবার না, অনেকবার করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্রিগেড অনেকবার হয়েছে, কিন্তু ব্রিগেড বর্ষাকালে কেউ নিতে চায় না, এতটাই জল হয় এবং এবারে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং হবে বলে ফের ফোরকাস্ট আছে, কোনো রাজনৈতিক দলই নেবে না। এমনকি ব্রিগেড না, শহীদদেরও নেওয়া যাবে না। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সৌরভ, ডোরিনা ক্রসিং এ তারা আবেদন জানিয়েছে, তারা সেখানে এই সভা করতে চায়, কিন্তু এখনো অবধি কোনো রকম কোনো এই আবেদনের পাল্টা উত্তর এসেছে কি? দেখো, 21শে জুলাই আর 7 দিন বাকি। অন্যান্য বছর এই সময়ে রীতিমতো প্রস্তুতি শুরু হয়ে যায়, কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে তৃণমূল শিবির দ্বিধা বিভক্ত। একদিকে ধৃতব্রতপন্থী তৃণমূল শিবির তারা তাদের তোড়জোড় চালাচ্ছেন এবং তুমি যেমনটা দেখালে প্রতিবেদন, যে কলকাতা পুরসভার কাউন্সিলররা যারা সেদিন রেড রোডে লোক নিয়ে যাবেন, জমায়েত করবেন, সেই কাউন্সিলরদের একটা বড়সড় অংশ তারা আজকে বৈঠক করেছেন এবং ঋতব্রত শিবিরের জন্য গান্ধী মূর্তি ইতিমধ্যে প্রশাসনের অনুমতি পাওয়া গিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে চান যারা, সেই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস কোথায় 21শে জুলাই পালন করবে সেইটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণ গতকাল যেমনটা শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন TV9 বাংলাকে, ডেরেক ওব্রায়েন এবং শোভনদেব চট্টোপাধ্যায় লালবাজারে গিয়েছিলেন, সেখানে প্রশাসনের তরফে তাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 21শে জুলাই করতে বলা হয়। তোমার নিশ্চিতভাবে মনে থাকবে তন্নিষ্ঠা, এই বিধানসভায় দাঁড়িয়ে কিন্তু 21শে জুলাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করার কথা বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কথারই প্রতিধ্বনি শোনা যায় লালবাজারের তরফে, কিন্তু তৃণমূল শিবির, কালীঘাট শিবির তারা কিন্তু ব্রিগেড নিচ্ছেন না। বিরোধীরা বলছেন লোক জমায়েত করতে পারবেন না, তাই জন্য নিচ্ছেন না। অন্যদিকে তৃণমূল কালীঘাট শিবির বলছে যে এই জমা জলে বর্ষার সময় তারা ব্রিগেড নেবেন না।
সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে 10:30টার মধ্যে জানানোর কথা ছিল ডরিনাস ক্রসিং নাকি চিরাচরিতভাবে ধর্মতলায় যেখানে হয় কোথায় পাওয়া যাবে অনুমতি, কিন্তু এখনো পর্যন্ত তা চূড়ান্ত নয়। ফলে কালীঘাট শিবির কোথায় 21শে জুলাই করবেন তা এখনো চূড়ান্ত নয়। তবে কর্মীরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি কালীঘাটে, সেখানে কিন্তু অনেক কর্মীরা এসেছিলেন, দিনভর তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। অর্থাৎ দুই তরফের প্রস্তুতি চলছে, কোথায় কালীঘাট শিবির করে সেটাই দেখার। নজর থাকবে। ধন্যবাদ। ব্রিগেডে বিজেপির বি টিম তারা মিলে করুক না, কোনো অসুবিধা নেই তো। বৃষ্টি কাদা, দাঁড়াবার অবস্থা নেই ওখানে, তো কিভাবে হবে ব্রিগেড? আমরা কেন মানে আমরা নিশ্চিতভাবে শীতকাল হলে এই বিষয়টা আলোচনা করা যায়, বর্ষাকালে কিভাবে ব্রিগেডে সম্ভব? তো যারা বড় বড় কথা বলছেন তারা ব্রিগেডে করুন না। বিজেপি আর বিজেপির বি টিম, বালিশ তৃণমূল, তো বিজেপি আর বালিশ তৃণমূল দুপক্ষ মিলিয়ে ব্রিগেড করুক না, আমরা তো চ্যালেঞ্জ করছি, করুক না ব্রিগেড। দাঁড়াবার অবস্থা নেই ওখানে, কর্মীরা যাবেন কি করে, কর্মীরা বসবেন কি করে, কিভাবে সভা হবে? এটা কোনো কথার কথা হলো যে ব্রিগেডে গিয়ে করো? প্রথমত লোক হবে না, রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ নিয়ম মেনেই তৃণমূল বিলুপ্তির দিকে। যেটুকু দেখা যাচ্ছে সেটুকু যাবার আগে কিছু কোষের স্বভাবসিদ্ধ নড়াচড়া, কিন্তু সেটা প্রাণের লক্ষণ নয়। যারা এই 21শে জুলাই পালন করেছেন তৃণমূল কংগ্রেসের সেদিন থেকে নৈতিক অধিকার হারিয়েছে, যেদিন কিনা যিনি গুলি চালনার অর্ডার দিয়েছিলেন সেই তাকে প্রথম তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সরকার সেই সরকারের ক্যাবিনেটে সামিল করা হয়েছিল। সুতরাং প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা তৃণমূল কংগ্রেসের সেই দিনই ফুরিয়ে গিয়েছিল। ঋতুব্রতরা গেছে মানে ওরা তো শুভেন্দু অধিকারীরই টিম। সামনে ঋতুব্রত, আসল লোকটা তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তারই তো টিম। তার টিমকে 21শে জুলাই করতে দিয়েছে, আর আমাদেরকে কোর্টে যেতে হয়েছে, কারণ আমরা হচ্ছে ওর সত্যিকারের বিরোধী। ঋতুব্রতদের টিম যেটা তৃণমূল বলছে ওটা তো লেজুর শুভেন্দু অধিকারী। তার জন্য তো ঋতুব্রত বলছে যারা আমাদের সঙ্গে থাকবে তাদেরকে আমরা পুলিশের হাত থেকে বাঁচাবো। আপনারা কি চাইছেন, কোথায় আপনার জায়গা চাইছেন? কোর্ট যেটা ডিসাইড করে দেবে সেটাই হবে, আর কি আছে। আপনারা কোনো অপশন দিয়েছেন? অপশন তো আমাদের অরিজিনাল অপশন তো আছে, তা সত্ত্বেও যেখানে দেবে সেখানে হবে। পুলিশ জানে যে মমতা ব্যানার্জিকে এখন ব্রিগেড দেওয়া মানে ওকে বলা হবে যে তুমি ভারত মহাসাগর সাঁতরিয়ে পার হও, সেটা পুলিশ বলা মানে বিদ্রুপ করেছে। পুলিশের এটা করা উচিত না, কারণ ব্রিগেডে পারমিশন তো পুলিশ দেয় না, ব্রিগেডের পারমিশন দেয় সামরিক বাহিনী। মমতা ব্যানার্জির এখন সেই দিন আছে? আর ওগুলো তো এখন অতীত ইতিহাস হয়ে গেছে, ব্রিগেড ট্রিগেড ইত্যাদি। যিনি বলছেন আমি রিক্সায় দাঁড়িয়ে মিটিং করব, তিনি এখন রিক্সার এরিয়াতে চলে এসছে, তাকে ব্রিগেড দিলে তিনি কখনো নিতে পারেন? ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ছোট রাজনৈতিক গোষ্ঠীর নাম মমতা ব্যানার্জি অভিষেক গোষ্ঠী, যাদের সাথে কোনো এমপি নেই, যাদের সাথে কোনো এমএলএ নেই, নেতারা সব ছেড়ে চলে গেছে, কার্যকর্তারা আর আসে না, অতএব উনি ব্রিগেডে কাকে নিয়ে মিটিং করবে? মমতা ব্যানার্জি বক্তা, শ্রোতা অভিষেক ব্যানার্জি। স্বাভাবিকভাবেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের স্বপ্ন আর তৃণমূল কংগ্রেসের দেখার কোনো জায়গা নেই, মমতা ব্যানার্জির দেখার জায়গা নেই, কারণ এটা এখন আসল তৃণমূল নয়। এখন তৃণমূল কংগ্রেস অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যে স্রষ্টা মমতা ব্যানার্জি তৃণমূলের জন্ম দিয়েছেন, তিনি এখন তৃণমূলের সবচেয়ে ছোট্ট গোষ্ঠীর নেত্রী। এদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি কি বলছেন? কারণ তাদেরই এই 21শে জুলাই কংগ্রেস কর্মী সমর্থকেরই মৃত্যু হয়েছিল। তিনি বলছেন এবার শহীদ মিনারেই 21শে জুলাই পালন করবে প্রদেশ কংগ্রেস। এবার তৃণমূলের পতাকা নিয়ে শহীদ দিবস তো পালন করবে বিজেপি, খোঁচা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। যখন কোন তৃণমূল কোথায় শহীদ দিবস করবেন, 21শে জুলাই শহীদ দিবস করবেন, তা নিয়ে চাপানোতার চলছে, তার ঠিক সবার প্রথমে আমরা দেখলাম কংগ্রেস
তারা কিন্তু অনুমতি পেয়ে গেলেন। তাদেরকে জায়গা দেওয়া হলো শহীদ মিনার চত্বর। সেই জায়গাতেই আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি খোঁচা দিয়েছেন দুপক্ষকে। তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে শহীদ দিবস পালন করবে বিজেপি। আপনারা যখন এখানে করছেন তখন তৃণমূলের দুটো দলই একে অপরের বিরুদ্ধে লড়ছে, কোথায় হবে? কেউ বলছে গান্ধী মূর্তি, কেউ আবার জায়গা খুঁজছে। কি বলবেন এটা নিয়ে? এ তো তৃণমূল করছে বলে মনে করি না, এর সঙ্গে বিজেপিও আছে। এবারের 21শে জুলাই বিজেপি পালন করছে তৃণমূলের পতাকা নিয়ে। এর পেছনের কারিগরের নাম বিজেপি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো নিঃসঙ্গ হয়ে পড়েছেন। ও সবটার পেছনেই বিজেপি। এখানে ভাঙন যদি বলি ভাঙন, এটা যদি মনে করেন একটা কৌশল, এটা বিজেপি অক্সিজেন পায় তৃণমূলের থেকে, আর তৃণমূল অক্সিজেন পেত বিজেপির থেকে। আমরা বলিনি, তৃণমূলের নেতা বিজেপির নেতা বলেছিলেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। ঘটনাচক্র কীরকম হয় যে তখন যুব কংগ্রেসের ডাকে আন্দোলন হয়েছিল এবং ঘটনাচক্রে সেদিন যুব কংগ্রেসের সভানেত্রী শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তখন 13 জন শহীদ হয়েছিলেন। আজকে কংগ্রেস তাকে ডাকছে, তার মানে তার আগে তিনি কি নিয়েছিলেন সেটা নিজের কাছে, অর্থাৎ কংগ্রেসের থেকে নিয়েছিলেন যে আজকে কংগ্রেসকে ডাকতে হচ্ছে তাকে। সুতরাং এসব নিয়ে কি কুণাল ঘোষ বললেন আমি তার মধ্যে যাচ্ছি না। আমরা এইটুকুনি বলতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভা গান্ধী মূর্তির পাদদেশে হবে 21শে জুলাই বেলা 12টায় এবং মানুষ দেখবেন যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান কেমন হয়। লোকসভায় এনসিপিআই নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যে তথ্য আসছে আমাদের কাছে যে তিনি ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্পিকারের সঙ্গে সাক্ষাৎ সুদীপ এবং কাকুলির। স্পিকার আলাদা ঘর বরাদ্দ করেছেন দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভার চিফ হুইপ হতে পারেন কাকুলি ঘোষ দস্তিদার খবর সূত্রে। 20শে জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু। लोकसभा सदस्य स्पीकर के साथ और अमित शाह के साथ मुलाकात किए हैं, तो ये तो बराबर विश्वासघात करते हैं। 2004 में तृणमूल छोड़ के गए थे, 2009 में फिर वापस आए। तृणमूल कांग्रेस उनको मंत्री बनाया 2010 के बाद। वो लोकसभा लीडर भी थे 2014 से 2015। पार्लियामेंट में मैं उनको कोई भाषण देने नहीं सुना। वो 6 महीना उड़ीसा में थे जब वो रोज वैली का केस हुआ था। कैसे वो छुटकारा मिला हमें पता नहीं है। वो कुछ करते नहीं है, केवल बोलते हैं कि हमारा स्वास्थ्य ठीक नहीं है। यही तो दुख की बात है कि जो लोग करीबी थे वो लोग जा रहे हैं, विश्वासघात कर रहे हैं। এন্টায়ার মেকানিজম, এন্টায়ার ইঞ্জিনিয়ারিং এবং কন্ট্রোল বাই বিজেপি। বিজেপি কি দেশের ডেমোক্রেসির কথা ভাবে? নিজেদের কবর নিজেরা খুঁজছে। এই গুন্ডা দমন আইন বলুন আর এই এনসিপি এইসব যে নিয়ে আসা চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ বুঝতে পারবেন। এনডিএ একটা আলাদা শক্তি, পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যরকম। আমাদের কোনো দিল্লি লাইন বা বেঙ্গল লাইন বলে কোনো আলাদা কিছু হয় না। আমরা এখানে বাঙালির ভোটে জিতেছি, বাঙালির মনস্তত্ত্ব, বাঙালির যে ইচ্ছে তাকে মান্যতা দিচ্ছি। এই মুহূর্তে রাজ্যকে প্রথম শ্রেণীর 3টি রাজ্যের মধ্যে একটিতে পরিণত করার সাধনা চলছে। রাজনীতির গতিতে যেদিকে হোক চলছে বা চলবে বা দিক পরিবর্তনও করবে, কিন্তু তার জন্য রাজ্যবাসীর সম্যক যদি কোনো ক্ষতি হয় সেটা নিয়ে মানুষ চিন্তা করেন। সুতরাং এই বিষয়ে বাকি যা বলার কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন, এনডিএর দায়িত্বে যারা আছেন তারা বলবেন। আর এই মুহূর্তে আমরা যেদিকে নজর রাখবো সংসদের বাদল অধিবেশন, সেই বাদল অধিবেশনে এবারে গর্জাতে পারে তৃণমূলের সংঘাতের মেঘ। 19শে জুলাই সর্বদল বৈঠকে এক টেবিলে মুখোমুখি হবে তৃণমূলের দুপক্ষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, 19শে জুলাই সর্বদল বৈঠক আর সেই বৈঠকে একই টেবিলে মুখোমুখি হবে তৃণমূলের দুপক্ষই। দেখো, যে খবর আমাদের কাছে আসছে 19 জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 20 জন সাংসদ বেরিয়ে গিয়ে এনসিপিআই গঠন করেছেন, সেই 20 জন সাংসদকেই দেখা করার জন্য নির্দেশ দিয়েছেন স্পিকার।
এর পাশাপাশি তারা যে দাবিটা করছেন যে সেদিন যে সর্বদল বৈঠক ডাকা হয়েছে সেই সর্বদল বৈঠকেও তারা অংশগ্রহণ করবেন। স্বাভাবিকভাবেই সেই সর্বদল বৈঠকে যদি তারা অংশগ্রহণ করেন তাহলে সেই টেবিলেই পাকা মুখোমুখি হয়ে যাবে তাদের এতদিনের যে দীর্ঘদিনের সহযোদ্ধা ছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলনেতারা, তারাও সেখানে উপস্থিত থাকবেন। স্বাভাবিকভাবেই তাদের মুখোমুখিও হতে হবে। এক্ষেত্রে আমাদের যেদিকে নজর থাকছে তা হচ্ছে স্পিকার এখনো পর্যন্ত এনসিপিআই দলকে অফিসিয়ালি রেকগনিশন দেয়নি, তাদের আবেদন এখনো পর্যন্ত স্পিকারের কাছে বিচারাধীন রয়েছে। স্বাভাবিকভাবেই স্পিকার যতক্ষণ না এই দলকে রিকগনাইজ করছে, তারা কোন পরিচয়ে গিয়ে এই সর্বদল বৈঠকে যোগ দেবে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখনো পর্যন্ত লোকসভার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে এই 20 জন সাংসদকে তৃণমূলের সাংসদ হিসেবেই দেখানো হচ্ছে। তারা এখনো পর্যন্ত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ। স্বাভাবিকভাবেই তারা কোন পরিচয়ে, যদি না তাদের রিকগনিশন তারা হাতে পায়, তাহলে কোন পরিচয়ে তারা এই বৈঠকে যোগ দেবে সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। ধন্যবাদ তোমার।